প্রায় 2000 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে বাংলাদেশে। সেই ব্যাটেক্সের চেয়ারম্যান জনাব মিস্টার ফ্রাঙ্ক, ওনার বিরুদ্ধে উনি আজকে প্রায় 5 বছর ধরে এই ব্যবসা করছেন, এখানে ইনভেস্ট করেছেন উনি এবং ওনার এক অস্ট্রেলিয়ান কলিগ সহ। ওনাদের প্রায় আপনার 3000 এমপ্লয় আছে বাংলাদেশে। দেশে ওনারা মাঝে মধ্যে আসেন। ওনারা প্রায় বাংলাদেশের করোনার পরবর্তীতে প্রায় 4টা কোম্পানি যারা আপনার দেউলিয়া হয়ে গিয়েছিল, ব্যাংকের মর্গেজ দেওয়া ছিল, ব্যাংক দেউলিয়া ঘোষণা করেছিল, ওই মৃত প্রায় 4টা কোম্পানি ওনারা কিনে নেয় 2022 সালে। এবং কি তাদের যে দেওনা পাওনা ছিল, এই যে আজকে যে রাজিউল হাসান যে বাদী, ওনার কোম্পানিও উনি বিক্রি করে দেন। এবং সেই বিক্রির শর্ত ছিল ব্যাংকের প্রায় 97 কোটি টাকা ছিল এবং ইনভেস্টর প্রায় 8 কোটি টাকা পেত। সব কোটি টাকা প্রদান করে 2022 শেষের দিকে এসে ওনারা কোম্পানিটা ট্রান্সফার করে দেন। ট্রান্সফার করে প্রায় 3 বছর পরে হঠাৎ করে যে রাজিউল হাসান যে বাদী, ওনার হঠাৎ করে মনে পড়লো যে আমার গুডউইল বাবদ উনি নাকি আমাদের কাছে 7 কোটি টাকা পান। তখন ওনারা ঢাকা কোর্টে একটা মামলা করলেন, সাথে আবার গাজীপুর কোর্টে এসে 2টি মামলা করে দিলেন। এবং ওনারা যেহেতু বিদেশে থাকেন, ওনাদেরকে ভয় পাওয়ার জন্য ওনাদেরকে একটা এম্বার্গো নিলেন, যে মানে বিদেশ গমনে নিষেধাজ্ঞা। তখন ওই দুজনে, মিস্টার ফ্র্যাঙ্ক অ্যান্ড মিস্টার প্রশান্ত সাক্সিনা, দুজনে দেশের বাইরে ছিলেন। বিজ্ঞ আদালতের প্রতি সম্মান রেখে ওনারা দেশে আসছেন। দেশে এসে ঢাকা কোর্টে যে মামলাটি জামিন নিয়েছেন, যে এম্বার্গো যেই নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছেন। পরবর্তী ওনারা জানতে পারেন 2025 সালে আবার আরেকটি মামলা গাজীপুর কোর্টে একই বিষয় নিয়ে আরেকটি মামলা করলেন। এখন এই কোম্পানির আপনার যেহেতু হচ্ছে সকল কিছু ট্রান্সফার করে দিয়েছেন, বাদী সুকৌশলে ওনার বন্ডটা, আপনারা জানেন যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হলে একটা বন্ড ওয়্যার হাউস প্রয়োজন হয়, সে বন্ডটা উনি ট্রান্সফার করেন নাই। উনি বললেন এই বন্ড বাবদ উনি 1,30,00,000 টাকা পান। আমাদের যে ক্লায়েন্ট মিস্টার ফ্র্যাঙ্ক এবং প্রশান্ত, ওনারা এই টাকাটা পেমেন্ট করে দিলেন, 1,30,00,000 টাকা দিয়ে দিলেন, তারপরে বন্ডটা ট্রান্সফার করে দেওয়ার জন্য। কিন্তু ওনারা বললেন যেহেতু বন্ড 3 বছর পর ট্রান্সফার হয়, 2025 সালে ওনারা বন্ডটা ট্রান্সফার করবেন। যখন 2025 সাল আসলেন, তখন উনি তো আর বন্ডের যে টাকাটা, এই টাকাটা জমা দেন নাই কাস্টমে। এই জন্য ওনার মাথায় ঢুকলো তাহলে এই টাকাটা যেহেতু আমি জমা দিই নাই, তাহলে এই টাকাটার জন্য আমাকে ধরবে। তখনই সুকৌশলে এসে উনি গাজীপুর এবং ঢাকা কোর্টে 2টা মামলা করে দিলেন, যাতে ওই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে আক্রান্ত হওয়ার আগে উনি প্রিভেনশন নিচ্ছেন। পরবর্তীতে এই যে উনি 3 বছর ধরে আমাকে বন্ডটা ট্রান্সফার করেন নাই, উনি কিছু ইনভয়েস দিয়েছিলেন। সেই ইনভয়েসগুলো ওনার অফিস থেকে স্বাক্ষর হতো, যেহেতু বন্ডটা ওনার নামে আর কোম্পানি আমার নামে। এই ইনভয়েসে সুকৌশলে গুডউইল বাবদ টাকার জন্য, এবং ইনভয়েসে ওনার স্বাক্ষর না, উনি ওনার অফিস থেকে স্বাক্ষরগুলো করাইতেন, এই 2টার জন্য উনি আবার একটা মামলা করে দিলেন। তো সুতরাং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, উনি যদি একটা ইনভেস্টর এবং কি বন্ডটা ট্রান্সফার করার জন্য কাস্টম, এনবিআর এবং কি অ্যাটর্নি জেনারেল অফিসও আমাদের মতামত দিয়েছেন এই বন্ডটা যেন ট্রান্সফার করে দেয় ইনভেস্টরকে, তারপরে ওনারা বন্ডটা ট্রান্সফার করেন নাই। পরবর্তীতে এই বন্ডটার জন্য এনবিআর এবং কাস্টম বলেছে এই বন্ডটা যেন দ্রুত ট্রান্সফার করে দেওয়া হয়। সেটার এগেইনস্টে উনি হাইকোর্টে রিট করলেন, সে রিটটা অ্যাপ্লাই ডিভিশনে সে রিটটা স্টে করে দিলেন। তার মানে এটা দাঁড়ালো যে আমাদের যেই এই বন্ডটার মালিক আমরা। তো সুতরাং আজকে যে কমপ্লেনেন্ট, যে অভিযোগকারী, আমরা যতটুকু শুনেছি অভিযোগকারী এই যে ডিবি হারুনের খুব কাছের মানুষ ছিল, হ্যাঁ, এবং কি তার সাথে আরেকজন যুক্ত হয়েছেন সাবরিনা হচ্ছে আওয়ামী লীগের যে উপদেষ্টা মণ্ডলী ছিলেন এসটি ইমামের ছেলের বউ। তারা 2025 সালে এসে হঠাৎ করে আমাদের ইনভেস্টরদেরকে সরিয়ে ফেলার জন্য, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমরা ইনভেস্টরদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য, সেই ইনভেস্টরদেরকে সরিয়ে ফেলার জন্য ওনারা হুট করে এসে 2025 সালে এসে, দেখেন 3 বছর আগে কোম্পানি ট্রান্সফার করলেন, কোনো মামলা করলেন না, 25 সালে এসে হঠাৎ করে ওনাদের কি মনে হলো ওনারা মামলা করলেন। এই জন্য আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন। আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার পাবো।